ওর যাওয়ার দরকার নেই, তো ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে আমি অফিস যাব। ওইখানে কিছু কাজ আছে। ওকে সাথে নিয়ে যাবি, সমস্যা কি? ও তো আর বাইরের লোক না। হ্যাঁ, আপু আসুক আমাদের সাথে। রায়ানের সঙ্গে কিছু সময় থাকতে পারবে ভেবেই খুশিতে অনু রাজি হয়ে গেল। ওর কুকুরকে রেখে যেতে বলো। আচ্ছা, রোমিওকে নেব না। অনু দ্রুত রুমে গিয়ে চটজলদি রেডি হয়ে এলো। ফুপুদের সাথে বাস স্টেশন গিয়ে ওদের গাড়িতে তুলে দিল। এখন যাবে রায়ান ভাইয়ের সাথে অফিসে। গাড়িতে রায়ান ভাই কোনো কথাই বলল না অনুর সাথে, চুপচাপ ড্রাইভ করেছে। অনুর দিকে ফিরেও তাকায়নি। এতটা কাঠখোট্টা স্বভাবেরও হয় কেউ? অফিসে গিয়ে রিয়াদ ভাইয়ের সঙ্গে দেখা হলো। খুব ব্যস্ত ভঙ্গিতে কর্মচারীদের সাথে কথা বলছে, হয়তো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা চলছে। কিন্তু অনুকে দেখা মাত্রই তাদেরকে রেখে এগিয়ে এলো, হাসি মুখে বলল, আরে বাড়ির ছোট প্রিন্সেস অফিসে যে কি মনে করে? ফুপিদের এগিয়ে দিতে এসেছিলাম রায়ান ভাইয়ের সাথে। ও আচ্ছা, আয় বস, কি খাবি বল। কিছু না। রায়ান ভাই আর ওদের কথার মাঝে না থেকে সেই লোকগুলোর কাছে চলে গেল। অনুরও সমস্ত মনোযোগ চলে গেল সেদিকে। রিয়াদ ভাই ওকে বসিয়ে রেখে নিজে চা বানিয়ে নিয়ে এলো, সাথে বিস্কুট। সেন্টার টেবিলের উপর রেখে বলল, এখনো অফিস চালু করিনি তো, তাই চা বানানোর লোক রাখা হয়নি, নিজেরাই বানিয়ে খাই। আপনি চা বানাতে পারেন? মোটামুটি। খেয়ে বলতো কেমন হয়েছে। দারুণ। খাওয়া শেষ হলে তুই অফিস ঘুরে ঘুরে দেখ, আমি কাজ করি। আচ্ছা। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে অনু। আসলেই রিয়াদ ভাই চা ভালো বানায়। রায়ান ভাই তখন কিছু কাগজপত্র নিয়ে ওর পাশে এসে বসলো। অনু সতর্কতার সাথে চায়ের কাপটা সরিয়ে নিল। ভুলেও যদি কাগজের উপর পড়ে তাহলে রায়ান ভাই এখানেই ওকে মেরে পুঁতে রেখে চলে যাবে। কয়েকটা কাগজ দেখে অনুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধর তো। অনু চায়ের কাপ ফ্লোরে রেখে কাগজগুলো হাতে তুলে নিল। রায়ান ভাই বাকি কাগজগুলো দেখা শেষ করে সবগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। অনু তখন জিজ্ঞেস করলো, আমরা বাড়িতে যাব কখন? একটু পর ভাইয়ে দিয়ে আসবে তোকে। আপনি যাবেন না? আমার দেরি হবে। অনু মনে মনে বলল, হোক দেরি, তবু আমি আপনার সাথেই যেতে চাই। কিন্তু মুখে সে সবের কিছুই বলতে পারল না। রায়ান ততক্ষণে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। অনু ঘুরে ঘুরে অফিসটা দেখছে। তখন দেখল রিয়াদ ভাই ব্যস্ত হয়ে ফোনে কথা বলতে বলতে সিঁড়ির দিকে এগোচ্ছে। রিয়াদ ভাই কি চলে গেল? হুম। তাহলে আমি যাব কিভাবে? আমার সাথে। অনু মনে মনে খুশি হলেও মুখে কিছু বলল না। সে মনের আনন্দে এখন প্রজাপতির মতো উঠছে আর ঘুরছে। এক পর্যায়ে রায়ান বলেই ফেলল, লাফাচ্ছিস কেন এত? লাফাচ্ছি না তো, অফিস দেখছি। শান্ত হয়ে থাক, এটা বাড়ি না। আচ্ছা। সে হাঁটতে হাঁটতে এবার করিডোরের শেষ প্রান্তে চলে গেল। এখানে একজন লোক টবে অনেকগুলো গাছ লাগাচ্ছে। অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলো দেখল কিছুক্ষণ, ফুলগুলো ছুঁয়ে দিল। লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে সাহায্য করব? না না মা, লাগবো না। অনু আর কিছু বলল না। মিনিট পাঁচেক থেকে চলে আসছিল ভেতরে। দরজার কাছে এসে মুখোমুখি হলো রায়ান ভাইয়ের। দুজন একসাথে সামনে পড়ে যাওয়াতে ধাক্কা লেগে গেছে। অনুর জুতো ফ্লোরে স্লিপ কাটার জন্য সে প্রায় পড়েই যাচ্ছিল। তখন সাপোর্ট হিসেবে বাম হাতে দরজার হাতল ধরতে গিয়েও নাগাল পেল না। ওই সময় ওর বাম হাত ধরল রায়ান। ডান হাতে অনু রায়ান ভাইয়ের বুকের কাছে শার্ট খামচি করে ধরেছে। অন্য হাতে অনুকে সামলে নিয়েছে রায়ান। অনু চোখ পিটপিট করে তাকিয়ে দেখল রায়ান ভাইয়ের দৃষ্টি থেকে রাগের স্ফুলিঙ্গ ঝরে পড়ছে। রায়ান ভাই এখনই বুঝি সবার সামনে ধমক দেবে, মান সম্মান আর কিছুই থাকবে না অনুর। কিন্তু রায়ান ভাই ওকে ধমক দিল না, সোজা করে দাঁড় করিয়ে দিল। অনুর হাতের মুঠোয় তখনও রায়ানের শার্ট ধরে রাখা। শার্ট ছাড়। অনু তড়িঘড়ি করে শার্ট ছাড়তে গিয়ে দেখল রায়ান ভাইয়ের বুকে নখের আঁচড়ের দাগ। ভয়ে কলিজা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। হাঁকা ঢোক গিলল অনু। আজ তো সে শেষ। অনু ভয় পেয়ে দৌড় দিল। ঠিক তখনই অনুর হাত চেপে ধরেছে রায়ান ভাই। তুই কি আমার থেকে দূরে থাকতে পারিস না? অনু ভীত নয়নে তাকালো রায়ান ভাইয়ের দিকে। সে এই প্রশ্নের কি জবাব দেবে? মাথা নত করে শুধু বলল, সরি। রায়ানের কণ্ঠস্বর ফের গম্ভীর হলো। সে শক্ত হয়ে বলল, আমার কাছে আর আসবি না, দূরে থাকবি। অনু ফের মাথা নত করে বলল, ঠিক আছে। রায়ান ভারী আর কথা না বাড়িয়ে নিজের কাজ করতে চলে গেল। অনু ভেতরে গিয়ে চুপচাপ বসে আছে। সে ভয় পাচ্ছে অন্য বিষয়ে। রায়ান ভাই কি এখনো বুকের আঁচড়টা টের পায়নি? পেলে এটা নিয়ে কিছু বলল না কেন? রায়ান হাতের কাজগুলো শেষ করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আয়নার সামনে দাঁড়ানোর পর দৃষ্টি পড়ল বুকের কাছটায়। নখের আঁচড় লাল হয়ে ফুটে আছে, এখনও জ্বলছে। রায়ান দাগগুলোর ওপর হাত বুলিয়ে শার্টের বোতামটা লাগিয়ে ফেলল, যেন দাগ না দেখা যায়। এরপর ফ্রেশ হয়ে এসে অনুকে বলল, চল। অনু পেছন পেছন যেতে লাগলো। বাড়ির গাড়িটা রিয়াদ ভাই নিয়ে গিয়েছে, তাই ওরা অফিসের গাড়িতে যাবে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পেছনে অনু এবং রায়ান বসে আছে। মাঝখানে এতটা দূরত্ব রেখেছে যেন অনুর মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী বোধহয় এখানেই এঁটে যাবে।
অনু একটু একটু করে এগিয়ে বসে দূরত্ব কমানোর চেষ্টা করছে, এমনভাবে এগিয়ে যাচ্ছে যেন রায়ান ভাই বুঝতে না পারে। কিন্তু সে আবার ধরা খেয়ে গেছে। রায়ান ভাই ঠিকই ওকে ধরে ফেলেছে। শান্ত কিন্তু গভীর দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল। কাছে আসতে নিষেধ করেছিলাম। অনুর মুখটা পাংশুটে হয়ে গেল। চুপসে যাওয়া মুখটা নত করে বলল। এত কিনারে বসা যায় নাকি? ব্রেক করলে তো ব্যথা পাবো। রায়ান আর কথা বাড়াল না, সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করল। কিছু কি ভাবছে সে, নাকি ক্লান্তিতে ঘুম পাচ্ছে? অনু ডাকবে কিনা বুঝতে পারছে না, তাই গালে হাত দিয়ে ঘুমন্ত রায়ানকে দেখছে। গাড়ির ঝাঁকুনিতে রায়ান ভাইয়ের মাথাটা এদিক ওদিক দুলছিল। অনু ভয় পাচ্ছিল কখন না জানি আবার মাথায় বাড়ি খায়। এজন্য সেও সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে সতর্ক দৃষ্টিতে রায়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছে, যেন পড়ে যাওয়া ধরলেই ধরতে পারে। কিছুক্ষণ বাদে রায়ানের মাথা তো এসে পড়ল ঠিকই, তবে অন্য কোথাও নয়, অনুর কাঁধে। লম্বা মানুষটা নুইয়ে পড়েছে যেন। অনু বাকহীন হয়ে শক্ত হয়ে বসে আছে। আলতো হাতে সে রায়ানের গালে হাত রাখল। রায়ান একটু নড়ে চড়ে ভালো করে মাথা রাখল অনুর কাঁধে। অনুর একটা হাত বুকে জড়িয়ে ধরে রাখল। অনু হাসবে, কাঁদবে, অবাক হবে নাকি খুশি হবে কিছুই বুঝতে পারছে না। যেই মানুষটা নিজেই একটু আগেও অনুকে দূরে থাকতে বলছিল, সেই মানুষটাই এখন অনুর এতটা কাছে চলে এসেছে। আপাতত অনু আর অন্য কোনো ভাবনাতেই গেল না। নিশ্চুপ হয়ে বসে থেকে রায়ানের চুলে হাত বুলিয়ে দিতে লাগল। টেনশন হচ্ছিল বাড়ির কাছাকাছি যাওয়ার সময়। কিভাবে সে রায়ান ভাইকে ডাকবে? ঘুম থেকে উঠে এভাবে দেখে যদি কোনো রিয়্যাক্ট করে? অনুর মাথায় একটা বুদ্ধি এলো। বাড়ির সামনে এসে সেও ঘুমানোর ভান ধরে রইল। ড্রাইভার গাড়ি থামিয়ে রায়ানকে ডাকল। স্যার, স্যার। রায়ান ভাই নিভু নিভু চোখে তাকালো। নিজেকে অনুর এতটা কাছে আবিষ্কার করে চমকে দূরে সরে গেল। সোজা হয়ে বসল সে। ড্রাইভার বলল। বাড়িতে এসে পড়েছি আমরা। রায়ান অনুকে ডাকতে লাগল। অনু, অনু, ওঠ। অনু হাই তুলতে তুলতে বলল। কি? গাড়িতে ঘুমাচ্ছিস কেন? ওঠ, বাসে চলে এসেছে। অনুর খুব হাসি পাচ্ছিল এই কথা শুনে। বলতে ইচ্ছে করছিল, আমি তো ঘুমাইনি, আমি তো নাটক করছি, ঘুমিয়েছেন তো আপনি। কিন্তু মুখে বলল, ও। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢোকার সাথে সাথে রোমিও দৌড়ে এলো। অনু ফ্লোরে হাঁটু মুড়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল। অনেক টায়ার্ড রে এখন আমি, তোর সাথে পরে খেলবো কেমন? রোমিও ল্যাজ নাড়ালো। রায়ান উপরের বারান্দা থেকে অনুকে দেখছিল। অনু হঠাৎ উপরে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে যায়। রায়ান দৃষ্টি সরিয়ে রুমে ঢুকে গেল। অনু রোমিওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মুচকি হাসছে। রাতে সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে যাওয়ার পর রায়ান উঠানে জলচৌকিতে বসেছিল একা। রোমিও ওর পায়ের কাছে ঘুরঘুর করছে। রায়ান লক্ষ্য করেছে সে বাড়িতে আসলেই রোমিও শুধু ওর আশেপাশে ঘোরে। এত ধমক দেয়, তাড়িয়ে দেয়, তবুও যায় না। এই যে এখনও রায়ানের পা ঘেঁষে হাত পা গুটিয়ে বসে আছে। রায়ান ভ্রু কুচকে বলল। কি সমস্যা তোর? আমার পেছনে এমন ঘুরঘুর করিস কেন? যা এখান থেকে। রোমিও যায় না। রায়ান এবার বিরক্ত হলো, চিৎকার করে অনুকে ডাকতে লাগল। অনু, অনু, অনু। অনু পড়তে বসেছিল। রায়ানের চিৎকার শুনে ধরফর করে উঠে এলো। বারান্দার রেলিংয়ে উকি দিয়ে বলল। কি হয়েছে রায়ান ভাই? ওপরে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। হয়েছে আমার মুন্ড। নবাবজাদি, নিচে না এসে ওইখান থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে। নাম নিচে। অনু দৌড়ে নিচে নামল। রায়ান ভাইয়ের সামনে মাথা নত করে বলল। বলুন। তোর এই কুকুরকে আমার পেছনে কেন লেলিয়ে দিয়েছিস? অনু রোমিওর দিকে তাকালো। কিরকম ইনোসেন্টের মতো তাকিয়ে আছে। অনু ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল। কি করেছে রোমিও? কি করেছে মানে? বাড়িতে এসে ওর জন্য আমি একটু শান্তিও পাই না। পিছু পিছু ঘুরঘুর করে। পারে না শুধু রুমে চলে যেতে। বারে বারে বলছে তোর এই কুকুরকে সামলা, নয়তো দুটোকেই বাড়ি থেকে বের করে দেব, বলে দিলাম। অনু মুখটা কালো করে বলল। আপনি বারবার ওকে কুকুর কেন বলেন? ওর নাম রোমিও। আসছে আমার রোমিও জুলিয়েট। দুটোকে যখন কান ধরে বাড়ি থেকে বের করে দেব তখন মজা বুঝবি। এখন এটাকে নিয়ে শহর সামনে থেকে। অনু রোমিওকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। ওর জন্য বাড়ির মেন গেটের কাছে কাঠ দিয়ে বেশ লম্বা চওড়া ছোট্ট একটা ঘর বানানো হয়েছে। রোমিওকে সেখানে রেখে মাথায় হাত বুলিয়ে বলল। রাগ করিস না রোমিও, আমি জানি বাড়ির অনেকেই তোকে পছন্দ করে না, কিন্তু আমি তো তোকে পছন্দ করি, ভালোবাসি।
তোকে রুমে নিয়ে গেলে মা খুব মারবে আমায়, নয়তো তোকে রুমেই নিয়ে যেতাম আমি। আমার ভুল বুঝিস না কেমন? আর শোন, রায়ান ভাইয়ের আশেপাশেও আর কখনো যাবি না, মনে থাকবে? প্লিজ রোমিও, নয়তো সত্যি সত্যি তোকে বাইরে ফেলে দিয়ে আসবে। রোমিওর ভাবসাব বোঝা যাচ্ছে না, তবে মুখটা দেখে মনে হচ্ছে মন খারাপ করেছে। চুপচাপ শুয়ে পড়েছে ও। অনু আরও কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে ওর ছোট্ট ঘরের দরজাটি বাইরে থেকে লাগিয়ে দিল। রায়ান ভাইয়ের কাছে গিয়ে অপরাধী কণ্ঠে বলল, রোমিও আপনাকে আর বিরক্ত করবে না। তোকে বলেছে? কি? তো রোমিও বলেছে যে আমাকে আর বিরক্ত করবে না। না, ও কি কথা বলতে পারে নাকি? তাহলে কি করে বুঝলে? আমি ওকে আর বিরক্ত করতে দেব না। গুড, এখন যা পড়তে বস। হুম। অনু রুমে এসে আবার পড়তে বসল, কিন্তু তার মন পড়ায় নেই। শুধু রায়ান ভাইকে নিয়ে ভাবছে সে। রায়ান ভাই ওকেও পছন্দ করে না, এমনকি ওর শখের কোনো কিছুকেও পছন্দ করে না। কিন্তু কেন কেন সে এমন করে? রায়ান ভাইয়ের কি অন্য কোথাও কোনো পছন্দ আছে? না না, এটা হতেই পারে না, কক্ষনো না। অনু তাহলে মরেই যাবে। সামান্য এই কথাটা ভেবেই তার বুক ভারী হয়ে আসছে, বুকে ব্যথা করছে, চোখে পানি জড়ো হয়েছে। আর যদি সত্যি হয় তাহলে সে নিঃশ্বাস নিতে পারবে না আর। মৃত্যু তার জন্য তখনই অবধারিত হয়ে যাবে। সে পড়ার জন্য মনকে আর জোর করল না। তার পছন্দের নীল রঙের ডায়েরিটা বের করল। এখানে যত লেখা আছে সব রায়ানকে নিয়ে। রায়ানের অনেকগুলো ছবিও আছে ডায়েরির ভেতর। আগে বইয়ের ভেতর রাখত, লিলি খালার কাছে ধরা খাওয়ার পর থেকে এখন এই ডায়েরিটিই রাখে। ডায়েরিটা তার পড়ার টেবিলে তালা বন্ধ করে রাখে, যাতে কারো হাতে না পড়ে। যখন রায়ান ভাইকে নিয়ে কিছু লিখতে ইচ্ছে করে শুধু তখনই লেখে। এই যে আজ, এখন লিখতে ইচ্ছে করলো বলে ডায়েরিটা বের করেছে সে। ডায়েরির সাদা পৃষ্ঠা বের করে অন্য হাতে কলমটা নাচাচ্ছে সে। কী দিয়ে লেখা শুরু করবে ভাবছে। সময় বেশিক্ষণ লাগলো না, খসখস করে লিখতে শুরু করলো সে। মুহূর্তেই ডায়েরির ফাঁকা পৃষ্ঠাটি পূর্ণতা পেল অনুর হাতের লেখায়। রায়ান দাদা দাদির সাথে এতক্ষণ গল্প করছিল। রাত 1টা নাগাদ দাদা দাদিকে ঘুম পাড়িয়ে সে উপরে এলো। অনুর রুম ক্রস করে যাওয়ার সময় দেখল দরজা জানালা খোলা, রুমের লাইট চালানো। এত রাত পর্যন্ত দরজা খুলে রেখেছে কেন মেয়েটা? রায়ান আবার এসে দরজার সামনে দাঁড়ালো। টেবিলের ওপর মাথা রেখে অনু গভীর ঘুমে আচ্ছন্ন। একবার যদি ঘুমের ঘোরে ফ্লোরে পড়ে যায় তাহলে তো মাথাটা ফাটবে। মেয়েটার এখনও বুদ্ধিশুদ্ধি কিছু হলো না। বাইরে দাঁড়িয়েই রায়ান কয়েকবার ডাকল অনুকে, কোনো সাড়া শব্দ নেই। এত রাতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, এখন কাকে ডাকবে রায়ান? সে নিজেই রুমে গেল। অনুর মাথা মৃদু নাড়িয়ে ডাকছে, অনু, অনু। অনুর সারা শব্দ নেই। ছোটবেলা থেকেই ও এমন, একবার ঘুমিয়ে গেলে একদম মরে যায়। ঘুমন্ত অবস্থায় ওকে পানিতে ফেলে দিলেও বুঝতে পারবে না। দ্বিতীয়বার ডাকতে গিয়ে ডায়েরির খোলা পৃষ্ঠায় ওর চোখ আটকে গেল। সচরাচর কারো অনুমতি ব্যতীত তাদের ব্যক্তিগত কোনো কিছু সে দেখে না কিংবা পড়েও না, কিন্তু এই প্রথম তার ভীষণ কৌতূহল হলো লেখাগুলো পড়ার জন্য। এর অবশ্য একটা কারণও আছে। পৃষ্ঠার শুরুতেই রায়ান ভাই নামটা একদম জলজল করছে। নিজের নাম দেখেই তার এত কৌতূহল। অনু পড়াশোনায় গাধা হলেও হাতের লেখাগুলো সুন্দর। নীল কালিতে ওর সুন্দর হাতের লেখাগুলো আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে। রায়ান ভাই চোখ বুলিয়ে পড়তে লাগলো লেখাগুলো। রায়ান ভাই, আপনি এমন অদ্ভুত স্বভাবের নিষ্ঠুর মানুষ কেন বলুন তো? আমি আপনার কি এমন ক্ষতি করেছি আমি জানি না। কেন সবসময় আপনি এমন কঠোর আমার প্রতি, তাও আমি জানি না। কেন আমাকে রোমিওকে আপনি দেখতে পারেন না আমি সেটাও জানি না। আমার পছন্দের কোনো কিছুই হয়তো আপনার পছন্দ না, কিন্তু আমার সবচেয়ে পছন্দের মানুষটাই যে আপনি। এখন কি আপনি নিজেকেও অপছন্দ করতে শুরু করবেন? প্লিজ এমনটা করবেন না। করলেও আপনাকে আমি অপছন্দ করতে পারবো না। সত্যি বলতে পারি না আমি। আপনার প্রতি আমার অমোঘ সীমাহীন এক টান কাজ করে। আমি চাইলেও পারি না আপনার থেকে দূরে থাকতে। আপনি কাছে থাকলে আর সামনে থাকলে এক অনন্য শান্তি অনুভব করি আমি, কিন্তু আপনার প্রতি আমার নীরব অভিমান। আপনি হয়তো সেই অভিমানের ভাষা বোঝেন না, বুঝতেও চাইবেন না কখনো। তবু কেন আমার অভিমান হয় বলতে পারেন? কথাগুলো আপনার বলার সাহস নেই আমার, হবেও না কখনো। হয়তো সারা জীবন মনের কথাগুলো এভাবে ডায়েরিতে লিখে প্রকাশ করতে হবে আমায়। তারপর আর কি হবে? আচ্ছা রায়ান ভাই, আপনি কি বলতে পারেন কেন আপনাকে আমি এত করে চাই? ব্যাস, এই পর্যন্তই লেখা, আর কিছু নেই। রায়ান আর পৃষ্ঠা উল্টায়নি।
এই পৃষ্ঠার আগের পৃষ্ঠাগুলোতে কি লেখা আছে বা থাকতে পারে সে জানে না, ইচ্ছেও নেই। যতটুকু তার সামনে খোলা অবস্থায় ছিল সে ততটুকুই পড়েছে, আর এটুকুতেই সে অনেক কিছু বুঝতে পেরেছে। তার চোখের ভাষা অন্যরকম, বোঝা দেয়। ডায়েরিটা বন্ধ করে অনুকে কোলে তুলে নিল রায়ান ভাই। এরপর অনুকে শুইয়ে দিল বিছানায়। হাত ঠিক করে রাখতে গিয়ে দেখল হাতের মুঠোয় কলম। কলমটা নেবার সময় দেখল অনু হাতের তালুতে ইংরেজিতে লিখেছে। সকালে ভোরে ঘুম থেকে উঠেছে রায়ান, জগিং করার জন্য বের হচ্ছিল। তখন রোমিওর ঘরের দিকে তার চোখ যায়। এতদিনই সে ঘরটা লক্ষ্যই করেনি, বরং ভীষণ বিরক্ত ছিল রোমিওর ওপর। কিন্তু হঠাৎ এখন বাড়িতে ফিরে ওকে না দেখলে কেমন জানি খারাপ লাগে। রায়ান হাঁটুমুড়ে রোমিওর ঘরের সামনে বসেছে। ছোট্ট একটা ফাঁকা জানালাও বানিয়ে দিয়েছে দাদু লোক দিয়ে, যাতে করে আলো বাতাস ঢোকে। সেই জানালা দিয়ে রায়ান উকি দিতে রোমিও হুট করে জানালার সামনে মুখ বাড়ালো। ওর হঠাৎ সামনে আসায় রায়ান ভয় পেয়ে গেছে। পরক্ষণে ভ্রুজোড়া কুঞ্চন করে বলল, যাবি আমার সাথে? রোমিও ল্যাজ নাড়িয়ে সায় দিল। রায়ান দরজা খুলে ওকে বের করে সাথে নিয়ে গেল জগিংয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে একটা উন্মুক্ত পার্ক আছে। অনেকেই এখানে সকালে বিকেলে সন্ধ্যায় হাঁটতে আসে। বাচ্চারা ফুটবল নিয়ে খেলতে আসে। রায়ান যখন পার্কে দৌড়াচ্ছিল, রোমিও ওর সাথে সাথে দৌড়াচ্ছিল। রোমিওকে দেখে মনে হচ্ছিল ও ভীষণ আনন্দ পাচ্ছে এভাবে দৌড়াতে। রায়ান ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। কয়েকজন বেশ কৌতূহল নিয়ে ওদের দেখছিল। জগিং শেষ করে আসার সময় চায়ের জন্য টং দোকানে বসল রায়ান। সে চা পান করছিল এবং রোমিওকে রুটি কিনে দিয়েছে। খাবার পেয়ে রোমিও ভীষণ খুশি। ল্যাজ নাড়িয়ে কয়েকবার রায়ানের পায়ের কাছে চক্কর দিয়েছে, যেমনটাও অনুর সাথে করে। রোমিওর এমন দুষ্টুমি দেখে রায়ান হেসে ফেলল। বেঞ্চে বসেছিল সে। এবার একটু ঝুঁকে রোমিওর মাথায় হাত বুলিয়ে বলল, হয়েছে হয়েছে, থাম এখন, খা চুপচাপ। আর শোন, আমার সাথে যে এসেছিস কাউকে বলবি না, অন্য কেউ না, মনে থাকবে? রোমিও কি বুঝল কে জানে। সে লেজ নাড়ালো। সকালে 8টার দিকে অনুর ঘুম ভেঙেছে। ঘুম জড়ানো অবস্থায় পাশে টেডি বিয়ারটাকে আবেশে জড়িয়ে ধরল সে। হঠাৎ করে মনে হলো সে বিছানায় এলো কি করে। চমকে লাফিয়ে উঠল সে। বিছানায় বসেই টেবিলের দিকে তাকালো। দৌড়ে গেল কাছে। ডায়েরিটা বন্ধ অবস্থায় আছে। কিভাবে কি হলো? সে হাতের দিকে তাকালো। এখনও রায়ান ভাইয়ের নামটি লেখা আছে। ভয়ে ঘাম ছুটে যাচ্ছে অনুর। কে তাকে বিছানায় নিয়ে শুইয়ে দিয়েছে? তার যতটুকু মনে পড়ে সে নিজে বিছানায় আসেনি। ডায়েরি লিখতে লিখতেই বোধহয় ঘুমিয়ে গিয়েছিল। মাথায় হাত দিয়ে অনু চেয়ারই বসে পড়েছে। যেই তাকে বিছানায় আনুক না কেন, সে নিশ্চয়ই ডায়েরির লেখাগুলোও পড়েছে। হায় আল্লাহ, এখন কি হবে? আর কেই বা সেই ব্যক্তি? অনু খুব চিন্তিত চিত্তে রুম থেকে বেরিয়ে নিচে নামল। লিলি খালা উঠানে থাকা গাছগুলোতে পানি দিচ্ছিলেন। অনু খুব আশা নিয়ে কাছে এগিয়ে গেল। জিজ্ঞেস করল, লিলি খালা, কাল রাতে কি তুমি আমার রুমে গিয়েছিলে? না তো, কেন? তাহলে কে গিয়েছিল বলতে পারবে? আমি কেমনে কমু? আমি তো রাতের খাওয়ানোর পরই ঘুমায়া যাই। কেন, কি হইছে? অনু মন খারাপ করে বলল, কিছু না। কিছু হারাইছে নাকি? না। বলে উদাস হয়ে অনু রোমিওর ঘরের দিকে তাকালো। দরজা খোলা দেখে দৌড়ে এগিয়ে গেল সে। ঘরটা ফাঁকা। রোমিও কারো রুমে গিয়েছে নাকি আবার? তাহলে আজ অনুর শেষ দিন হবে এই বাড়িতে, নিশ্চিত। একটার পর একটা টেনশন অনুকে পেয়ে বসেছে। অনু ভীত কণ্ঠে লিলি খালার কাছে জানতে চাইল, লিলি খালা, রোমিওর ঘরের দরজা তুমি খুলেছ? অনুর মনে হচ্ছে তার দেহ থেকে প্রাণটা এবার বেরিয়ে যাচ্ছে বুঝি। বের হলো কিভাবে রোমিও? কার ঘরেই বা গেল? প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজল অনুসহ বাকি সবাই। এবার অনুর সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কেউ রোমিওকে ফেলে দিয়ে এসেছে। উঠানে বসে অনু এবার হাউমাউ করে কাঁদতে লাগলো। তোমরা সবাই মিলে আমার রোমিওকে ফেলে দিয়েছো, তাই না? আর বলতে লাগলো। দাদা এগিয়ে এসে অনুর মাথায় হাত বুলিয়ে বললেন, না দাদু ভাই, কেউ তোমার রোমিওকে ফেলে দেয়নি। তাহলে দরজা কেন খোলা? নিশ্চয়ই বাড়ি কেউ এই কাজ করেছে। অনুর সাথে এবার রোমিওর শোকে ইয়ামিন, জান্নাত, জামিলাও কাঁদতে শুরু করেছে। কারণ অনুর পর রোমিওকে ওরাই সবচেয়ে বেশি ভালোবাসত আর আগলে রাখত। ওদের কান্না দেখে বাড়ির সবার ভীষণ খারাপ লাগছে। আবার রোমিওর জন্য মায়াও লাগছে। সত্যি বলতে রোমিও একজন সদস্য হয়ে গিয়েছিল বাড়ির। কিন্তু এই কাজটা কে করবে? কে রোমিওকে ফেলে দেবে? হঠাৎ অনুর মাথায় এলো, সবার রুমে রোমিওকে যখন খুঁজতে গিয়েছিল তখন রায়ান তার রুমে ছিল না, এখনও বাড়িতে নেই। তার মানে সেই রোমিওকে ফেলে দিতে গেছে। এত কিসের রাগ তার অনুর প্রতি? অভিমানের রাগে অনুর কান্না ভারী হতে থাকে।
মেয়েকে এভাবে কাঁদতে দেখে আলমগীর চৌধুরীর বুকে ব্যথা হচ্ছে। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার জান বাচ্চা, কেঁদো না তুমি, তোমাকে আমি আরেকটা কুকুরের বাচ্চা এনে দেব। অনু কাঁদতে কাঁদতে বলল, না না না, আমার অন্য কুকুরের বাচ্চা লাগবে না, আমার রোমিওকেই লাগবে। তুমি রায়ন ভাইকে এক্ষুনি ফোন করো, সেই আমার রোমিওকে ফেলে দিতে গিয়েছে। রায়ান ভাইয়া কেন রোমিওকে ফেলতে যাবে আজব? অনু এবার রেগে গিয়ে বলল, কারণ সে আমার রোমিওকে সহ্য করতে পারে না। সবাই বাসায় আছে, সে নেই, রোমিও ঘরে দরজা খোলা। তাহলে কে ফেলবে ওকে রায়ন ভাই ছাড়া? রমেশ চৌধুরী খুব বিরক্ত হলেন ছেলের ওপর। তিনিও অনুকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে বললেন, তুই কান্না করিস না, রায়ান বাসায় আসুক, যেখানে ফেলে আসবে রোমিওকে ওখান থেকেই ওর নিয়ে আসতে হবে। তুই শান্ত হ মা। অনু হেঁচকি তুলে কাঁদছে। রোমিও আর নেই এই বাসায়, সে মানতেই পারছে না। রোমিওকে নিয়ে বাড়িতে এসেছে রায়ান। ভেতরে গিয়ে দেখে অনু উঠানে বসে কাঁদছে। ইতি তখন চিৎকার করে বলল, অনু আপা, ওই তো রোমিও। অনু কান্না থামিয়ে দরজার দিকে তাকালো। রোমিও দৌড়ে এসে অনুর কোলে উঠেছে। অনু এখনও কাঁদছে, এবার সে কাঁদছে খুশিতে। ঘটনা কি ঘটেছে রায়ান জানে না, তো এগিয়ে এসে জানতে চাইল। কি হয়েছে? জবাবে ইতি বলল, আপু ভেবেছে আপনি মনে হয় রোমিওকে ফেলে দিতে নিয়ে গিয়েছেন। আমি রোমিওকে ফেলতে নিয়ে গেছি কে বলল? রায়ানের কণ্ঠে বিস্ময়ের আভাস। দাদু ঝামেলা এড়িয়ে যেতে বললেন, আমি বলেছি, আমি দেখেছি তুই ওকে দরজা খুলে নিয়ে গেছিস। রায়ান বিরক্ত হয়ে বলল। এর মানে কি আমি ওকে ফেলে দিতে নিয়ে গেছে? অদ্ভুত। এরপর অনুর দিকে তাকিয়ে বলল, সকাল সকাল তোর মরা কান্না বন্ধ কর, কুকুরের জন্য একদম জান বেরিয়ে যায়। অনু কিচ্ছু বলল না, কান্না থামিয়ে চুপ করে বসে আছে সে। রায়ান নিজের ঘরে চলে যাওয়ার পর বাড়ির সবাই অনুকে বুঝিয়ে ঠান্ডা করল। সবাই এখন এটাও বুঝতে পেরেছে যে রোমিও এখন অনুর জীবনের একটা অংশ হয়ে গেছে। তাই রোমিওকে বাড়ি থেকে তাড়ানো তো দূরের কথা, তারা সবাই রোমিওর প্রতি যত্নবান হতে লাগল। রোমিওকে আদর করে খেতে দিয়ে অনুর রুমে গেল রেডি হওয়ার জন্য। মনে মনে অনুতপ্তও হলো, শুধু শুধু রায়ান ভাইকে ভুল বুঝেছে বলে। ভাগ্যিস বাদু দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল, নয়তো সত্যিটা যদি রায়ান ভাই জানত, তাহলে একটা টর্নেডো তো এই মুহূর্তে হয়েই যেত। অনু গোসল করে কালো একটা কামিজ পরেছে, সালোয়ার আর ওড়না সাদা রঙের, বাম হাতে ঘড়ি, কানে সাদা একজোড়া ছোট্ট কানের দুল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। চুলগুলো আঁচড়ানোর সময় হঠাৎ আবার মনে পড়ে গেল কে এসেছিল ঘরে। যেই আসুক না কেন, সে যে অনুর মনের খবর ইতোমধ্যে জেনে গিয়েছে এতে কোনো সন্দেহ নেই। শুধু ভয় একটাই, বাড়িতে না আবার সবার কাছে বলে দেয়, তোমার সাজা অহনো শেষ হয় নাই, তাড়াতাড়ি আহো, সবাই খাওন নিয়া বইসা আছে। লিলি খালার ডাকে অনু তাড়াহুড়ো করে নিচে নামল। রায়ান সাদা শার্ট কালো প্যান্ট পরেছে আজ, দুজনের ড্রেস কালারই আজ মিলে গেছে। মনে মনে খুশিই হলো অনু, তবে মুখে আজ হাসি নেই তার। খুব স্বাভাবিক এবং গম্ভীর থাকার চেষ্টা করছে। গম্ভীর হয়ে সবার উদ্দেশ্যে বলল, আজকে কেউ একটু আমাকে ক্যাম্পাসে দিয়ে আসো। আজ তো আমার ক্লাস নেই, রিয়াদ ভাইয়া ঢাকায় পাঠাচ্ছে আমাকে দরকারি কাজে, নয়তো তোকে দিয়ে আসতাম। আমার আর তমালের জরুরি কাজ আছেলে, এমার্জেন্সি যেতে হবে, 10টার মধ্যে মিটিংয়ে থাকতে হবে। তোকে গাড়ি ঠিক করে দেব? রায়ান কাঁটা চামচ দিয়ে সালাদ খেতে খেতে বলল। আমি দিয়ে আসবো। অনু যেন নিজের কানটাকেই বিশ্বাস করতে পারছিল না। সত্যিই রায়ান ভাই তাকে পৌঁছে দিয়ে আসবে, তাও আবার যেচে নিজের ইচ্ছায়। আজ যেন মেঘ না চাইতেই বৃষ্টি হচ্ছে। অনুর এত আনন্দ হচ্ছিল যে ইচ্ছে করছিল চেঁচিয়ে বলতে, আপনি খুব ভালো রায়ান ভাই। কিন্তু সে এমন কিছুই বলল না, মুখ ভার করেই বলল, আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে যে যার স্কুল, কলেজ, ভার্সিটি এবং কাজে চলে গিয়েছে। বাড়ির গাড়িটা আয়ান নিয়ে গেছে ঢাকায়, অফিসের গাড়ি নিয়ে গেছে রিয়াদ এবং তমাল। রায়ান আর অনুকে বাইকে করেই যেতে হবে। অনু রুমে এসে আরেকবার ঘুরে ঘুরে নিজেকে দেখছিল। নিচ থেকে লিলি খালার ডাক শুনে দৌড়ে ব্যাগ নিয়ে নিচে নামল। রোমিও ওর জন্য অপেক্ষা করছিল উঠানে। অনু রোমিওর মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোকে সাথে যেতে হবে না বাচ্চা, আজ আমি রায়ান ভাইয়ের সাথে যাব, তুই বাড়িতেই থাক কেমন? রোমিও লেজ নাড়িয়ে সায় জানালো। অনু দৌড়ে গেল বাড়ির বাইরে। রায়ান বাইকে উঠে বসে আছে, চোখে কালো সানগ্লাস পরেছে আবার। সাদা শার্ট, সানগ্লাস, কি যে সুন্দর লাগছে রায়ান ভাইকে। রায়ান বিরক্ত মেশানো দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। অনুকে দেখেই বোঝা যাচ্ছে ওর বিচরণ এখন অন্য কোনো জগতে। মিটিমিটি হাসছেও আবার। রায়ান ভাই ধমক দিয়ে বলল, শখের মতো দাঁড়িয়েছিস কেন? লেট হচ্ছে না?
অনু হুঁশে এসে বলল। ও হ্যাঁ। অনু বাইকে উঠে বসল, ভয়ে ভয়ে রায়ানের কাঁধে হাত রাখল। রায়ান ভাই কিছুই বলেনি। আকাশে মেঘ করেছে দেখে রায়ান ভাই ভীষণ বিরক্ত হয়ে অস্ফুটভাবে বলল, বৃষ্টি আসবে মনে হচ্ছে। আসুক। আসুক মানে? মানে বৃষ্টি আসলে আর কি করার? মুখের কথা মুখেই রইল দুজনের। সঙ্গে সঙ্গে টুপটাপ বৃষ্টি পড়া শুরু করেছে। বৃষ্টির তোড়জোড় ধীরে ধীরে বাড়ছে। রায়ান ভাই বিরক্ত হয়ে অস্ফুটভাবে বলল। ধ্যাৎ। এরপর বাইকটা এক সাইড করে থামিয়ে বলল, নাম। নামবো কেন? ক্যাম্পাসে যাব না? কিভাবে যাবি? বৃষ্টিতে ভিজে? বৃষ্টি কমুক, তারপর দিয়ে আসবো। অনু বাইক থেকে নামল। রায়ান ভাই বলল, রাস্তা পার হতে হবে। ওপাশে যাত্রী ছাউনি আছে, আপাতত ওখানেই দুজনে আশ্রয় নেবে। রায়ান ভাই জিজ্ঞেস করল, ব্যাগে ছাতা আছে? অনু ঠোঁট উল্টে বলল, এত বড় ব্যাগ নিয়ে তাহলে কেন করিস, যে ছাতায় রাখিস না সাথে? অনু ভ্রু কুচকে মাথা নত করে রাখল। ইউটার্ন নিয়ে রাস্তার ওপাশে যেতে যেতে ভিজে যাবে বলে বাইক এই পাশেই থামিয়েছিল রায়ান। ভেবেছিল অনুর কাছে ছাতা আছে, দুজনে ছাতা নিয়ে ওপাশে যাবে রাস্তা পার হয়ে। কিন্তু তার হলো কই, এখন ভিজে ভিজেই যেতে হবে। রায়ান ভাই রাশভারী কণ্ঠে বলল, আয় আমার সাথে। অনু পাশাপাশি হেঁটে রাস্তা পার হওয়ার সময় ভয়ে রায়ান ভাইয়ের হাত ধরে ফেলল। রায়ান এবারও কিছু বলেনি, হাতও সরিয়ে দিল না। টুপটাপ বৃষ্টি, হাতের মুঠোয় রায়ান ভাইয়ের হাত। এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে? আজ পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষটা বোধহয় অনু। সে রাস্তা পার হওয়ার সময়ও অদ্ভুত মায়ার দৃষ্টিতে রায়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার খুব করে বলতে ইচ্ছে করছে, রায়ান ভাই, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। ঝুমবৃষ্টি অনুর ভীষণ পছন্দ, কিন্তু এখন তার বৃষ্টি উপভোগ করতে ইচ্ছে করছে না। রায়ান ভাইকে মন ভরে দেখতে ইচ্ছে করছে। এত দেখে তবু ওর মন ভরে না। রায়ান ভাই একেবারের জন্য গ্রামে ফিরে আসার পর থেকে অনুর ভালোবাসাও দিনকে দিন পাল্লা দিয়ে শুধু বেড়েই চলেছে। কিন্তু মুখ ফুটে একথা বলার সাহস নেই অনুর। কিসের যে এত ভয় তার, সে বুঝে উঠতে পারে না। রায়ান ভাইটাও কেমন জানি, সবই বোঝে না শুধু অনুর অনুভূতিটুকু। এই যে অনু এখনও নির্নিমেষ দৃষ্টিতে রায়ান ভাইয়ের দিকেই তাকিয়ে আছে, অথচ রায়ান ভাই, সে সানগ্লাস খুলে চোখে মুখে বিরক্তি ফুটিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। একটাবার কি অনুর দিকে তাকানো যায় না? অনুর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে রায়ান ভাই এবার সত্যি সত্যি অনুর দিকে তাকালো। তখনও তার চোখে মুখে একরাশ বিরক্তি। সেই বিরক্তিতে মুখ তেতো করে বলল, এই বৃষ্টি মনে হয় না খুব সহজে থামবে, চল রিক্সা করে দিয়ে আসি। আপনার বাইক? রবিনকে কল করে বলবো এসে নিয়ে যেতে। আচ্ছা। রায়ান ভাই রবিনকে কল করে মিনিট 10 আরও অপেক্ষা করল। এরপর রবিন এলে বাইকের চাবিটা দিয়ে অনুকে নিয়ে রিকশায় উঠল। এই প্রথম রায়ান ভাইয়ের সঙ্গে রিকশায় বসে বৃষ্টিবিলাস করছে অনু। না জেনেও রায়ানজি ওর কত শত ছোট ছোট ইচ্ছে পূরণ করে দিচ্ছে, এসব ভেবেই আপ্লুত হচ্ছে অনু। ক্যাম্পাসের সামনে অনুকে নামিয়ে দিয়ে রায়ান অফিসে চলে গিয়েছে। আজ অনুর ক্লাস নেই, নাচের ফাইনাল প্র্যাকটিস করতে এসেছে। কয়েকদিন ধরে বাড়িতে দরজা আটকে দিয়ে নাচের প্র্যাকটিস করছিল। আগামীকাল ভার্সিটিতে প্রোগ্রাম আছে। প্রতিবার শুধু গান দিলেও এবার বান্ধবীদের অনুরোধে নাচও দেবে। নাচের কথা অবশ্য বাড়ির কেউ জানেও না, জানলে একদম জানে মেরে ফেলবে। চৌধুরী বাড়ির মেয়ে এত মানুষের সামনে বাইরে নাচবে, এটা অবিশ্বাস্য ব্যাপার। প্রোগ্রামের দিন অনু মেরুন রঙের জর্জেট একটা শাড়িটা পরল। শাড়িটা ছোট চাচির, ভীষণ সুন্দর। 2 হাত ভর্তি করে পরেছে মেরুন কালারের রেশমি চুড়ি, পায়ে আলতা দিয়েছে, নুপুর পরেছে, খোপায় গুজেছে লাল টুকটুকে একটা জারবেরা ফুল। হালকা মেকআপের সঙ্গে ঠোঁটে মেরুন লিপস্টিক দিয়েছে, কানে সিলভারের ঝুমকা। আয়নায় নিজেকে দেখে নিজেই কতক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অনু। এরপর বাহানা নিয়ে গেল রায়ান ভাইয়ের রুমে। এত সুন্দর করে সে সেজেছে, আর রায়ান ভাইকে দেখাবে না তা কি হয় নাকি? রুমে গিয়ে সে হতাশ হল, রায়ান ভাই রুমে নেই। লিলি খালার কাছে জানতে পারল রায়ান ভাই আরও অনেক আগেই কোথায় যেন গেছে। অনু মন খারাপ নিয়েই বাড়ির গাড়িতে করে ভার্সিটিতে চলে গেল। রায়ান এসেছে ওর বন্ধু আকাশের বাসায়। আকাশ ল্যাপটপে নিউজ ফিড স্ক্রল করছিল পাশেই। হঠাৎ করেই আকাশের ফ্রেন্ড লিস্টের একটা ছেলের লাইভ সামনে চলে আসে। ছেলেটা অনুর ভার্সিটির সিনিয়র।
আকাশ লাইভে ক্লিক করে দেখে অনু ডান্স করছে ভার্সিটির প্রোগ্রামে। আকাশ তখন বিস্ময় নিয়ে রায়ানকে ডেকে বলল, এই রায়ান, দেখ তো এটা অনু না? রায়ান লাফিয়ে উঠল। অনুকে নাচতে দেখে ওর মাথায় আগুন ধরে গেছে। সে দ্রুত উঠে দাঁড়ালো। আকাশ জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? না থেমেই যেতে যেতে রায়ান বলল, অনুর ভার্সিটিতে। আকাশও আর কিছু না ভেবেই ওর পিছু নিল। আকাশের বাড়ি থেকে অনুর ভার্সিটির দূরত্ব মাত্র 5 মিনিটের। বাইক দিয়ে গিয়েছে বলে 2 মিনিটও লাগল না। ভার্সিটির সিকিউরিটি গার্ড রায়ানকে খুব ভালো করেই চেনে এবং এটাও জানে যে সে অনুর চাচাতো ভাই হয়। এর আগেও অনুর সাথে এসেছিল। এছাড়া আকাশও এই ভার্সিটির প্রাক্তন ছাত্র, তাই ভেতরে প্রবেশ করতে রায়ানকে কিংবা আকাশকে কোনো বেগ পেতে হয়নি। রায়ান হাঁটতে হাঁটতে অনুর বড় ভাই তমালকে ফোন দিল। তমাল ফোন রিসিভ করে বলল, হ্যাঁ রায়ান ভাই বলো। কোথায় আছিস তুই? একটু কাজে বেরিয়েছি। কেন? অনু যে ভার্সিটিতে নাচছে, তোদের পারমিশন নিয়েছে? তমাল বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, অনু নাচছে মানে? ভার্সিটির প্রোগ্রামে নাচছে, অনুমতি দিয়েছিস তোরা? কিসের অনুমতি দেব? ও তো কিছু বলেইনি এই বিষয়ে। এখন ওর কি বিহিত করা উচিত? মেরে ওর হাত পা ভেঙে দাও। ভেবে বলছিস তো? পরে আবার বলিস না তোদের আদরের বোনের গায়ে কেন হাত তুলেছে। শোনো রায়ান ভাই, আমি যদি এখন আসতে পারতাম তাহলে নিজে গিয়েই ওর হাত পা ভেঙে কোলে করে নিয়ে আসতাম। আইনের কি মত? ওর কোনো মতামত নেওয়া লাগবে না, আমি যা বলেছি তাই করো। ঠিক আছে, এখন ডাকছি। রায়ান ফোন পকেটে রেখে একটা গাছের ডাল ভেঙে নিল। আকাশ অবাক হয়ে জিজ্ঞেস করল, গাছের ডাল ভাঙলি কেন? রায়ান কোনো জবাব দিল না। প্রোগ্রাম হচ্ছিল অডিটোরিয়ামে। সে সরাসরি ওখানেই চলে গেল। ততক্ষণে অনুর নাচ প্রায় শেষ পর্যায়ে। সে নাচতে নাচতেই খেয়াল করল রায়ান ভাই লাঠি নিয়ে স্টেজে উঠছে। এক পলকেই অনু বুঝতে পারল রায়ান ভাই ভীষণ ক্ষেপে আছে। সে কাছে আসতেই অনু নাচ বাদ দিয়েই উল্টো পথে দৌড় দিল। পিছু পিছু রায়ানও দৌড়াচ্ছে আর বলতে লাগল, থাম থাম বলছি, তোদের নাচের শখ মেটাচ্ছি আমি। গানের শব্দে রায়ানের কথাগুলো অনুর কান পর্যন্ত পৌঁছাল না। অনু দৌড়ে অডিটোরিয়ামের দ্বিতীয় গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। রীতিমতো হাঁপাচ্ছে সে। পেছনে তাকিয়ে দেখল রায়ান ভাই তখনও লাঠি নিয়ে এগিয়ে আসছে। অনু আর এগুতে পারল না। শাড়িতে পা পেঁচিয়ে ধপাস করে মাঠে ঘাসের ওপর পড়ে গেল। আকাশও তখন দৌড়ে এসে পেছন থেকে রায়ানকে জড়িয়ে ধরে বলল, কি করছিস? পাগল হয়ে গেছিস? এটা ওর ভার্সিটি, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। আশেপাশে তাকালো রায়ান। অনেকেই উৎসুক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। হাতের লাঠিটা ছুঁড়ে ফেলে দিল সে। বুক উঠানামা করছে তার। রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঘেমে গিয়েছে অনেকখানি। কর্কশ কণ্ঠে অনুকে বলল, ওঠ। অনু ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়ান এবার ধমক দিয়ে বলল, আমি উঠতে বলেছি। ধমক খেয়ে কাঠের পুতুলের মতো উঠে দাঁড়ালো অনু। রায়ান হাঁটতে হাঁটতে বলল, বাড়ি চল। অনু কাদো কাদো দৃষ্টিতে তাকালো আকাশের দিকে। আকাশ চোখের ইশারায় বুঝালো ভয় না পাওয়ার জন্য। অনুর ভয় তবুও কমল না। সে ভয় পাচ্ছে এবং হাঁটতে গিয়ে বুঝতে পারল পড়ে গিয়ে আঘাতটা সে বেশ ভালোভাবেই পেয়েছে। ঠিকমতো হাঁটতে পারছে না। হাঁটুর কাছটায় ভীষণ জ্বলছে এবং ব্যথা করছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গুটি গুটি পা ফেলে হাঁটতে লাগল। আকাশ পেছন থেকে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছো? অনুর চোখ মুখ শক্ত হয়ে গেছে। চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে ব্যথা এসে এক্ষুনি কেঁদে ফেলবে। ওদের এত পেছনে দেখে রায়ান পেছনে এলো। জিজ্ঞেস করল, হাঁটিস না কেন তোরা? দোস্ত, অনু মনে হয় পায়ে ব্যথা পেয়েছে। ঘাসের ওপর পড়ে কেউ ব্যথা পায়? তো ঘাস কি তুলার বিছানা? নিচে তো শক্ত মাটি নাকি? যেভাবে দৌড়ানি দিয়েছিস মেয়েটাকে, পড়েছে তো মুখ থুবড়ে। ব্যথা পাবে, এটাই তো স্বাভাবিক। এখন কি করব? কি করবি আর? ওকে ধরে ধরে নিয়ে চল। আমি আগে গিয়ে একটা রিক্সা ঠিক করি। ঠিক আছে। আকাশ চলে যাবার পর রায়ান ভাই অনুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার হাত ধর। অনু রায়ান ভাইয়ের হাত ধরে আগের মতোই করে হাঁটতে লাগল। রায়ানের রাগ হচ্ছিল খুব। এর থেকে তো পিঁপড়াও জোরে হাঁটে। এরকম গুটি গুটি পায়ে হাঁটার মতো ধৈর্য রায়ান ভাইয়ের নেই। সে অনুর হাতটা সরিয়ে দিয়ে বলল, এভাবে হাঁটলেই বছর পার হয়ে যাবে। এরপর আচমকা অনুকে কোলে তুলে নিল। অনু এতটাই অবাক হয়েছে যে রিয়াকশন দিতেই ভুলে গেছে। রাতে খাবার সময় বিশাল সালিশ বসেছে বাসায়। বিচার এসেছে অনুর ভার্সিটি থেকে রায়ানের বিরুদ্ধে। রমিস চৌধুরী ক্ষিপ্ত দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। রায়ান ভাবলেশহীন হয়ে বসে আছে।
তার ভেতর কোনো ভয় ডর নেই, তবে ভয় পাচ্ছে অনু। বাবা চাচারা ভীষণ রেগে আছে। বেশি রেগে আছেন রমেশ চৌধুরী। কেন করেছো এটা? রায়ান নিশ্চুপ, চুপচাপ খাচ্ছে সে। রমেশ চৌধুরী ফের জিজ্ঞেস করলেন, কথা বলছো না কেন? কেন করেছো এই কাজ? কি করেছে? কি করেছো তুমি জানো না? অনুর ভার্সিটিতে আজ যাওনি তুমি? সবার সামনে লাঠি নিয়ে ওকে দৌড়ানি দাওনি? হ্যাঁ। রমেশ চৌধুরীর রাগ বাড়ছে। ছেলের এমন উদাসীনতা তার পছন্দ হচ্ছে না। তিনি বললেন, কেন কেন করবে তুমি এমন? অনু কি করবে না করবে সেটা ওর ব্যাপার। ওর জীবনে অধিকার খাটানোর জন্য ওর বাবা মা আছে, ভাই আছে। তোমাকে কে বলেছে মাতব্বরি করতে? তমাল ইতস্তত করে বলল, চাচ্ছু, আসলে রায়ান ভাই আমাকে কল করেছিল তখন। আমি রাগে বলেছিলাম। রমেশ চৌধুরী দ্বিগুণ ক্ষেপে গিয়ে বললেন, হ্যাঁ, তুমি বললে আরও সিরিয়াসলি কাজটা করে ফেললো। ওর জায়গায় তুমি থাকলে কি সবার সামনে অনুকে মারতে যেতে? তমাল নিশ্চুপ। তিনি ফের বললেন, ওখানে শুধু স্টুডেন্টসরাই ছিল না, টিচার্স ছিল, বাইরের গেস্ট ছিল। সবার সামনে অনুর বা চৌধুরী বাড়ির মান সম্মানটা কোথায় থাকলো? অনু ভয়ে ভয়ে বলল, কেউ হয়তো ওইভাবে ভাবেনি কিছু। তাহমিনা বেগম ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক, এখানে বড়রা কথা বলছে। রমেশ চৌধুরী রায়ানের উদ্দেশ্যে বললেন, আগামীকাল অনুকে সাথে নিয়ে ভার্সিটিতে গিয়ে প্রিন্সিপালকে সরি বলে আসবে। রায়ান কোনো জবাব দিল না, খাবারও শেষ করল না। হাত ধুয়ে নীরবে উঠে চলে গেল। অনুর নিজের কাছেই এখন বিষয়টা খারাপ লাগছে। সে যদি প্রোগ্রামে নাচ না দিত তাহলে এমন কিছুই হতো না। বাড়িতে বিচারও আসতো না, রায়ান ভাইকেও এতগুলো কথা শুনতে হতো না। রাতে আর রায়ান ভাইয়ের সাথে কথা বলার সুযোগ হয়নি। দেখা হলো একদম সকালে। লিলি খালা এসে অনুকে লেকে উঠালেন। অনু ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে রায়ান ভাই গম্ভীর হয়ে বসে আছে খাবার টেবিলে। কথা বলার সাহস হলো না অনুর। সে চুপচাপ নাশতা খেয়ে রায়ানের সাথে বেরিয়ে গেল ভার্সিটির জন্য। পথে সে বলল, সরি। রায়ান ভাই কোনো জবাব দিল না, ফিরেও তাকালো না, অন্য কোনো বিষয় নিয়েও কথা বলল না। ভার্সিটিতে পৌঁছে সোজা প্রিন্সিপালের রুমে গেল। সেখানে তাকে খুব স্বাভাবিক এবং বিনয়ী দেখা গেল। অনুশোচনা হচ্ছে তার। এভাবেই সে মাফ চাইল প্রিন্সিপাল স্যারের কাছে। স্যারও তখন বিনয়ী হয়ে বললেন, বাড়ির বিষয়গুলো বাড়িতেই মেটাতে হয় রায়ান। হতেই পারে তোমরা নাচ পছন্দ করো না, তার মানে তো এই না ভরা ক্যাম্পাসে তুমি লাঠি নিয়ে দৌড়াবে। এটা নর্মালি মাঠে হলেও হতো। বিষয়টা গতকাল সম্পূর্ণ অন্যরকম ছিল। একটা প্রোগ্রাম ছিল, টিচাররা ছিল, গেস্ট ছিল। বুঝতেই পারছো, এখানে ভার্সিটিরও একটা রেপুটেশনের ব্যাপার আছে। আমি বুঝতে পেরেছি স্যার। আমার কৃতকর্মের জন্য আমি দুঃখিত। আর কখনো এমন হবে না। প্রিন্সিপাল স্যার রায়ানকে চা অফার করলেন। রায়ান ভাই অবশ্য চা খেলেন না, কথা শেষ করে বেরিয়ে গিয়েছে। অনুও এসেছে পেছন পেছন। রায়ান ভাইয়ের সাথে যাবে নাকি ক্লাসে চলে যাবে বুঝতে পারছে না। ক্লাস শুরু হতে দেরি আছে বলে সে রায়ান ভাইয়ের সাথেই হাঁটা শুরু করেছে। পথিমধ্যে মানুষজন কম এমন এক জায়গায় গিয়ে রায়ান ভাই দাঁড়িয়ে পড়েছে। তার চোখে মুখে ভীষণ রাগ। তবু নিজেকে সংযত করে অনুকে বলল, অনু, তুই নিজেকে দয়া করে আমার থেকে দূরে রাখ। অনু অবাক হয়ে তাকিয়ে আছে। সে কি করেছে? রায়ান ভাই বলল, তোর বাবা মা ভাই আছে, তোর জীবন নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো কারণ নেই, কিন্তু তবুও করেছে। তুই সবার সামনে নাচছিস, সেটা আমার ভালো লাগেনি, তাই রিয়্যাক্ট করে ফেলেছি। কিন্তু এটাও আমার মাথায় রাখা উচিত ছিল যে তোর লাইফে ইন্টারফেয়ার করার কোনো রাইট আমার নেই। তো কার একটা বিষয় নিয়ে আমি আজ ক্লিয়ার করে দিচ্ছি। আশা করছি এরপর থেকে তুই নিজে সরে যাবি। তুই যে আমাকে পছন্দ করিস এটা আমি খুব ভালো করেই জানি। এতদিন তোকে বুঝতে দেয়নি, কিন্তু আমার উচিত ছিল তোকে বুঝিয়ে বলা এবং নিষেধ করা। তুই আমার থেকে যথেষ্ট ছোট, আর তাই চাহনি তোর সাথে, আর তার চাইনি তোর সাথে এসব নিয়ে সরাসরি কথা বলতে। কিন্তু আমার উচিত ছিল তোকে বুঝিয়ে বলা এবং নিষেধ করা। তুই আমার থেকে যথেষ্ট ছোট, আর তাই চাইনি তোর সাথে এসব নিয়ে সরাসরি কথা বলতে। তোর আবেগ হয়তো দুদিন পর এমনিও থাকবে না, কিন্তু তাই বলে তোর আবেগকে আমি প্রশ্রয় দিতে পারবো না। আমার মনে তোর জন্য কোনো রকম অনুভূতি নেই। ইতি, কল্পনা, আরিফারা আমার কাছে যেমন, তুইও তেমন। আলাদা করে তোদের দেখি না আমি। তুই সারাক্ষণ আমার সাথে আঠার মতো লেগে থাকিস, কারণে অকারণে কথা বলতে চাস। এসব আমার পছন্দ না, এসব আর করিসও না। বাড়ির কেউ জানতে পারলে তখন আলটিমেটলি দোষ আমার ঘাড়েই আসবে। তুই যে গলাফাটি গানগুলো গাস এবং সেগুলো যে আমাকে ডেডিকেটেড করে গাস, আমি বুঝি সব। এসব আর করার প্রয়োজন নেই। তোর সাথে আমার কিছুই হবে না, কখনোই হবে না। তোকে আমি কখনো ভালোই বাসবো না, বিয়েও করবো না।
তাই সময় থাকতে নিজের ভালো বুঝতে শেখ, আর আমার পিছু ছেড়ে দে। তোর আচরণে তোর প্রতি আমি ভীষণ বিরক্ত, ভীষণ। রায়ান ভাই নিজের কথাগুলো বলে একটু থামল। অনুর চোখ টলমল করছে, কিন্তু এতে তার কিছু যায় আসে না। সে সানগ্লাসটা চোখে পড়ে বলল, এখন ক্লাসে যা, আসছি আমি। রায়ান ভাই চলে গেল, কিন্তু অনু ফিরে তাকালো না। অপমানে কান্নাগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছে। রায়ান ভাই তাকে কখনোই ভালোবাসবে না? বেশ তো, প্রয়োজন নেই তার ভালোবাসার। অনু তো আর ফেলনা নয়, সস্তা নয়। অনু ভালোবাসত বলেই তো রায়ান ভাইয়ের সাথে সহজ হয়েছিল। কিন্তু রায়ান ভাই অনুর সহজ হওয়াকে সস্তা ভেবে বসে আছে। বেশ, এতদিন সে অনুর ভালোবাসা দেখেছে, প্রত্যাশা দেখেছে, প্রবল আকাঙ্ক্ষা দেখেছে। এখন থেকে দেখবে প্রবল অনীহা ও অনাগ্রহ। অনু অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, চোখের পানি আটকে রাখতে পারছে না। সবাই পাশ দিয়ে যাতায়াত করছে। সে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তার দুর্বলতা সে কাউকে দেখাতে চায় না। বেশ কিছুক্ষণ কান্না করে সে নিজেকে হালকা করল। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে সোজা চলে গেল ভার্সিটির লাইব্রেরিতে। আজ আর সে ক্লাস করবে না, ক্লাসে মনও দিতে পারবে না। বান্ধবীরা ওকে দেখলেই বুঝে ফেলবে কিছু একটা হয়েছে। একটা বই খুলে সে বসে রইল চুপচাপ। বারবার রায়ান ভাইয়ের বলা কথাগুলো কানে বাজছে। অপমানগুলো বুকে বিঁধছে তীরের মতো। নিজের প্রতি তার প্রবল রাগ হচ্ছে। কাউকে ভালোবাসার শাস্তি বুঝি এমন হতে পারে? ছুটি হওয়ার মিনিট 10 আগেই অনু ভার্সিটি থেকে বেরিয়ে গেল। বাসায় ঢুকতেই দৌড়ে এলো রোমিও। ওর মাথায় হাত বুলিয়ে আদর করল অনু। এরপর চলে গেল নিজের রুমে। কোনো কিছুই তার ভালো লাগছে না। সব কিছু বিষের মতো লাগছে। দম আটকে আসছে তার। কিছুক্ষণ শুয়ে থেকে গোসল করে অনু ঘুমালো। লিলিখালা কয়েকবার এসে খাওয়ার জন্য ডেকে গিয়েছেন। অনু ওঠেনি। ঘুম ভেঙেছে 7টার পর। মন মেজাজ ভালো হওয়ার বদলে আরও বেশি বিরক্ত লাগছে অনুর। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফ্রেশ হয়ে পড়তে বসল। লিলিখালা এসে চা দিয়ে গিয়েছেন। অনু ঘড়িতে সময় দেখল। কিছুক্ষণ খাতায় আঁকিবুকি করে 8:30টার দিকে নিচে নেমে লিলিখালাকে ডেকে বলল, খালা রান্না হয়েছে, তাহলে খেতে দাও। হ ওইসে, এখনই খাইবা? দুপুরে তো খাইনি, ক্ষুধা লেগেছে। তাহমিনা বেগম ভাত নিয়ে এলেন অনুর জন্য। মেয়ের শুকনো মুখ দেখেই বুঝতে পারলেন মন খারাপ হয়তো। মাথায় হাত রেখে অনুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আহ্লাদ হোক কিংবা আশকারা, অনুর চোখ আবার টলমল করছে। কিন্তু সে মায়ের সামনে কাঁদতে চাইছে না। মাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, শরীরটা ভালো লাগছে না মা, ভীষণ মাথা ব্যথা করছে। ঘুমিয়েছিস তো আজ কম না, এত ঘুমাই কেউ? খেয়ে একটা ওষুধ খেয়ে নিস। আচ্ছা। তাহমিনা বেগম নিজেই অনুকে খাইয়ে দিলেন। রুমে গিয়ে কিছুক্ষণ অনুর মাথা টিপে দিলেন। শাসনের সুরে বললেন, খবরদার, রাত জেগে ফোন চাপবি না। আচ্ছা। আমি কিন্তু এসে দেখে যাব। ঠিক আছে। এখন শুয়ে থাক, পরে আসবো আমি। ঠিক আছে। তাহমিনা বেগম দরজা পর্যন্ত যাওয়ার পর অনু পিছু ডেকে বলল, মা, রোমিওকে খাইয়ে ওর ঘরে রেখে দিও। আচ্ছা আচ্ছা, ওকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, ওর কথা আমার মাথায় আছে। তাহমিনা বেগম লাইট নিভিয়ে দিয়ে দরজা চাপিয়ে চলে গেলেন। অনু আকাশমুখী হয়ে শুয়ে আছে। ফ্যানের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। সে আসলে রায়ানের সামনে আর পড়তে চায় না। রায়ান ভাই চেয়েছে অনু তার থেকে দূরে থাকুক, তাই হবে। অনুর এই পালিয়ে বেড়ানোটা চলতে থাকল দিনের পর দিন। প্রথম দিন রায়ান বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও পরের দিনগুলো থেকে বুঝতে পেরেছে অনু এসব ইচ্ছে করেই করছে। সকালের নাশতা করে অনু সবার শেষে, সবাই চলে যাবার পর। এর মাঝে একদিন পড়ার খুব তাড়া দেখিয়ে লিলিখালাকে দিয়ে নাশতা ঘরে এনে খেয়েছে। দুপুরে এমনিও সবার একসাথে খাওয়া হয় না। একদিন রায়ান বাড়িতেই ছিল। দাদুর ঘরের দরজার সামনে চেয়ার নিয়ে বসেছিল সে। কথা বলছিল দাদার সাথে। অনু ভার্সিটি থেকে ফিরে বাসায় ঢোকার সাথে সাথে রোমিও দৌড়ে গিয়েছে অনুর কাছে। এতক্ষণ রায়ানের সাথেই ছিল রোমিও। অনু হাঁটু মুড়ে বসে হাত বুলিয়ে দিল রোমিওর মাথায়, গায়ে। হেসে হেসে কথাও বলল, কিন্তু একটাবারের জন্যেও সে রায়ানের দিকে ফিরে তাকাল না। দাদু তখন বলেছিল, আসার সাথে সাথে ওকে নিয়ে বসে পড়িস কেন অনু? আগে ফ্রেশ হয়ে খেয়ে নে। এমনকি অনু দাদুর কথার জবাবও দিয়েছে রোমিওকে আদর করতে পড়তে। তখনও সে দাদুর দিকে তাকায়নি, কারণ দাদুর দিকে তাকাইলে সে রায়ানকেও দেখতে পারত। এমন না যে সে জানে না এখানে রায়ান আছে। সে জানে আর জানে বলেই তাকায়নি।
রায়ান খুব তীক্ষ্ণ দৃষ্টিতে অনুর দিকে তাকিয়েছিল এবং বুঝতেও পেরেছিল অনু তাকে সূক্ষ্মভাবে এড়িয়ে চলছে। সেদিন দুপুরেও অনু খায়নি, ইচ্ছে করেই খায়নি। ফ্রেশ হয়ে নিচে নামার সময় বারান্দায় দাঁড়িয়ে দেখেছে দাদা দাদির সাথে রায়ান ভাইও খেতে বসেছে, তাই আর সে নিচে নামেনি। ঘুমের অজুহাত দিয়ে শুয়েছিল। রায়ান ভাই বাইরে যাওয়ার পর অনু উঠে খেয়েছে। আজকাল অনু রাতেও সবার সাথে খায় না, 9টার মধ্যে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এজন্যে অবশ্য সে দাদার থেকে পারমিশন নিয়ে নিয়েছে। আদরের নাতনির আবদার তো না রেখে পারেন না দাদু। এমনকি রায়ান ভাই খেয়াল করেছে রোমিওকে অনু রাতে আটকে রাখে ঘরে। রায়ানের কাছে তেমন আসতে দেয় না। অনুর এত পরিবর্তন সত্যিই চোখে লাগার মতো ছিল। এত কিছুর ভিড়ে অনুর ঠিকই কষ্ট হতো। না চাইতেও রায়ান ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তার। একই বাড়িতে থেকে আর কতটুকুই বা এড়িয়ে চলা সম্ভব। রায়ান ভাইকে দেখলেই তার কষ্ট বাড়ে। কিন্তু সেদিনের বলা কথাগুলো যখনই তার মনে পড়ে সে সতর্ক হয়ে যায়। নিজেকে আরও গুটিয়ে নেয় সবার থেকে, সব কিছু থেকে। আজ অনেক দিন বাদে রাতে অনু সবার সাথে খেতে বসেছে। রায়ান খেতে এসে অনুকে দেখে সবচেয়ে বেশি অবাক হল, তবে কাউকে কিছু বুঝতে দিল না। অনুকে আজ একসাথে পেয়ে বাচ্চা পার্টিরা ভীষণ খুশি। বাবা জিজ্ঞাসা করলেন, তোমার শরীরটা ভালো? অনু মাথা ঝাঁকালো। বড় চাচ্চু বললেন, আসলে চাচু সবকিছু একটু টাইমলি করার চেষ্টা করছি, আর ইদানিং এত বেশি ক্ষুধা লাগে যে তোমাদের জন্য অপেক্ষা করতে পারি না। রায়ান ভাই চুপচাপ অনুর মিথ্যে কথাগুলো শুনে যাচ্ছে। বড় চাচ্চু হাসলেন, বললেন, আমি দাদু থেকে অনুমতি নিয়ে নিয়েছি, আর সরি যে দাদুর ইচ্ছে রাখতে পারছি না আমি। ইটস ওকে ডার্লিং, আমার নায়িকাদের জন্য ছাড় আছে সব সময়। অনু মৃদু হাসল। সে আসলে আজ সবার সাথে খেতে বসেছে বিশেষ এক কারণে। কথাটা কিভাবে বলবে আর বললেও সবাই রাজি হবে কিনা সেটাও এক বিশাল চিন্তার বিষয়। অনেকটা সাহস সঞ্চয় করে সে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু একটা কথা বলতে চাই। বলো। আব্বু আমি হোস্টেলে থাকতে চাই। উপস্থিত সবাই খাওয়া বাদ দিয়ে অনুর দিকে তাকালো। তাহমিনা বেগম ধমকে সুরে বললেন, হোস্টেলে থাকবে মানে কি? কোন সুখে? এখান থেকে এখানে ভার্সিটি তোমার। আলমগীর চৌধুরী স্ত্রীকে থামিয়ে বললেন, কেন, তোমার এখানে কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার ইচ্ছে আর কি। তাহমিনা বেগমের মেজাজ গরম হয়ে যাচ্ছে। অনুর এমন ইচ্ছে ভাইদেরও পছন্দ হলো না। তমাল সঙ্গে সঙ্গে নাকচ করে বলল, একদম না, কোনো হোস্টেলে থাকা হবে না, এখানেই থাকতে হবে। তো সমস্যা কি? রিকশায় যেতে কষ্ট হয়? আচ্ছা, এখন থেকে আমি তোকে বাইকে করে দিয়ে আসব, আবার আসার সময় নিয়ে আসব। অনু বুঝতে পারছে সবাইকে রাজি করানো কতটা কষ্টকর হয়ে যাবে তার জন্য, কিন্তু সে হাল ছাড়ল না। মুখটা মলিন করে বলল, আমার ইচ্ছে কোনো দাম নেই তোমাদের কাছে? না, নেই। এমন অদ্ভুত ইচ্ছের কোনো দাম নেই। হোস্টেলের খাবার ভালো হয় না মা, তুই ওসব খেতে পারবি না, তোর কষ্ট হয়ে যাবে। বাড়ির কেউ চাচ্ছে না অনু হস্টেলে থাকুক। সবাই অনুকে বোঝাতে লাগল। কেবল রায়ানি চুপ আছে। অনু এবার কেঁদে ফেলল। কেঁদে কেঁদে বলল, এমন কি চেয়েছি যে তোমরা আমার আবদার রাখতে পারছো না? কান্না করবি না, কান্না করে লাভ নেই, কোথাও যেতে দেব না তোকে। মেয়ের কান্না দেখে আলমগীর চৌধুরী গলে গেলেন। সবার বিরুদ্ধে গিয়ে বললেন, আচ্ছা বেশ, তোমার যখন খুব ইচ্ছে হোস্টেলে থাকার তাহলে থাকো, কিন্তু খুব বেশি দিনের জন্য নয়। অনু রাজি হয়ে গেল। আপাতত সে বাড়ি থেকে বের হোক, পরেরটা পরে দেখা যাবে। অনুর মা, 2 ভাই ভীষণ ক্ষিপ্ত হলেন আলমগীর চৌধুরীর ওপর। অনুকে ছাড়া তারা থাকার কথা কল্পনাও করতে পারে না। আলমগীর চৌধুরীরও কষ্ট হবে, কিন্তু তিনি চান না মেয়ের কোনো ইচ্ছে অপূরণ রাখতে। তিনি তার মেয়েকে চেনেন এবং জানেনও যে তার মেয়ে বেশি দিন সবাইকে রেখে দূরে থাকতে পারবে না। কিন্তু তিনি তো এটা জানেন না অনুর বুকের ভেতর এক প্রবল জেদ দানা বেঁধেছে। এই জেদের কাছে তার বাকি সব কষ্ট কিছুই না। এতক্ষণ ধরে যে এত কথা হলো, বাগবিতণ্ডা হলো, আলোচনা হলো, অথচ রায়ান ভাই একটা টু শব্দও পর্যন্ত করেনি। আর না সে খেয়েছে, শুধু চুপচাপ ভাতগুলো নাড়াচাড়া করছিল। এবার সে সবার আলোচনার মধ্য থেকেই হাত ধুয়ে উঠে চলে গেল নিজের রুমে। সবাই মিলে অনুর ব্যাগ গুছিয়ে দিচ্ছে, রান্নাবান্না করে দিচ্ছে। এত খাবার কোথায় নিয়ে রাখবে কে জানে। ভার্সিটির হোস্টেলে ফ্রিজ অবশ্য আছে, কিন্তু সেখানে তো সবাই খাবার রাখে। আপাতত অনু কাউকে কিছু বলল না। বেশি হওয়া খাবার রুমমেটদের দিয়ে দেবে। অনু খুশি ছিল যে সে তার জেদ রাখতে পারছে, আবার মন খারাপ লাগছে বাড়ির সবার কথা ভেবে। যখন দেখল মা মন খারাপ করে অনুর কাপড় গুছিয়ে দিচ্ছে, তখন মনে হয়েছিল না করে দিক, সে যাবে না কাউকে রেখে। কিন্তু যখনই আবার রায়ান ভাইয়ের বলা কথাগুলো মনে পড়েছে,
তখনই আবার দুর্বল মন শক্ত হয়ে গিয়েছে। নিজের জেদ আর সিদ্ধান্তে অটল থেকেছে সে। অনু হোস্টেলে চলে যাবে বলে সবাই আজ বাড়িতে আছে। রায়ান ভাইও, কিন্তু সে নিচে নামেনি, নিজের ঘরে ঘুমাচ্ছে। অনুর কোনো আশা নেই তার প্রতি। তবুও ভেবেছিল অন্তত চাচাতো ভাই হিসেবে হলেও বাকি সবার মতো সেও অনুকে এগিয়ে দিতে আসবে। কিন্তু নিজের এই ভাবনার প্রতি অনুর এখন হাসি পাচ্ছে। না চাইতেও আবার সে রায়ান ভাইয়ের প্রতি এক্সপেকটেশন এনে রেখেছিল। অনু অবাক হয়ে দেখল মা, চাচিরা, চাচাতো বোনগুলো কিভাবে কাঁদছে। মনে হচ্ছে অনু হোস্টেলে নয়, যেন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। মেয়েদের মন আল্লাহ এত নরম কেন বানিয়েছেন? বাপ চাচাদের মুখ থমথমে হয়ে আছে, চাচাতো ভাইদের মন খারাপ, কিন্তু ছেলে তো চাইলেও কাঁদতে পারে না। অন্যদিকে অনুর দুই ভাই ভীষণ রেগে আছে, দুদিন ধরে কোনো কথা বলছে না। আজকে ওরাই অনুকে দিয়ে আসবে হোস্টেলে। গাড়িতে ওঠার আগে অনুর কান্না পেয়ে গেল ভীষণ। রোমিও যখন ওর ওড়না কামড়ে ধরে ঘেউ ঘেউ করছিল, যেন জানতে চাচ্ছিল ওকে রেখে কোথায় যাওয়া হচ্ছে, তখন কষ্টটা যেন আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। ছোট্ট একটা বোবা প্রাণীও অনুর অনুপস্থিতি বুঝতে পারছে, চলে যাচ্ছে বুঝতে পারছে, কষ্ট পাচ্ছে। অথচ আল্লাহ যাকে জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু দিয়ে তৈরি করেছেন, সেই মানুষটারই কিছু বোঝার ক্ষমতা নেই। রোমিও এমনভাবে অনুর ওড়না কামড়ে ধরেছিল যে কোনোভাবেই ওকে ছাড়ানো যাচ্ছিল না। বাধ্য হয়ে ওকে সাথে নিতে হলো। আসার সময় বাবা আর ভাইদের সাথে পাঠিয়ে দেবে। গাড়ির সামনে 2 সিটে তমাল এবং আয়ান বসেছে, পেছনে আলমগীর চৌধুরী, অনু এবং ওর কোলে রোমিও। একরাশ মন খারাপ ও কষ্ট নিয়ে অনু বাড়ি ছাড়ল। জীবন যে এমন অদ্ভুত রকম হতে পারে অনুর কল্পনাতেও ছিল না। হোস্টেলের সামনে এসে গাড়ি থামিয়েছে তমাল। হোস্টেলের মহিলা কেয়ারটেকারকে দিয়ে অনুর সব জিনিস ভেতরে পাঠিয়ে দিলেন আলমগীর চৌধুরী। অনুর বুক ফেটে কান্না আসছে। এখানে থাকতে ইচ্ছে করছে না। বাবাকে বলতে ইচ্ছে করছে, আমি এখানে থাকব না আব্বু, আমি তোমাদের সাথে বাড়িতে চলে যাব। অদৃশ্য এক শক্তি অনুর গলা টিপে ধরেছে। কোনো কথা বলতে পারল না সে। আলমগীর চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থেকো, নিজের যত্ন নিও, আর যে কোনো দরকার হলে কল দিও। অনু টলমল দৃষ্টি মেলে মাথা দোলাল। আলমগীর চৌধুরীর বুক ভার হয়ে আসছে। হঠাৎ এত কান্না পাচ্ছে তার। তিনি ফোন আসার অজুহাতে ফোন কানে নিয়ে একটু দূর এগিয়ে দাঁড়ালেন। অনু ভাইদের কাছে গিয়ে আর কান্না আটকে রাখতে পারল না। ক্রন্দনরত কণ্ঠে বলল, এখনো আমার উপর রাগ করে থাকবে? তমাল জড়িয়ে ধরল অনুকে। কোনো কথা বলতে পারল না। আয়ান এবার অনুকে জড়িয়ে ধরে বলল, চল বাসায় চলে যাই অনু, তোর এখানে থাকার দরকার নেই পাখি। থাক, জোর করিস না ওকে, কয়েকদিন থাকুক, ইচ্ছে পূরণ করুক, এরপর এসে জোর করে হলেও নিয়ে যাব। অনু কোনো জবাব দিল না। বাবা, ভাই ও রোমিওর থেকে বিদায় নিয়ে ভেতরে ঢুকল। রোমিও যাওয়ার সময় বারবার ঘেউ ঘেউ করছিল। গাড়িটা চোখের আড়াল হওয়া অবধি দরজার ভেতর দাঁড়িয়ে অনু দেখল। গার্ড এগিয়ে এসে বললেন, মন খারাপ করো না মা, বাবা মা ছাড়া দূরে থাকতে সবারই কষ্ট হয়, কিন্তু তবুও থাকা লাগে অনেক সময়। এখানে তোমার মতো অনেক মেয়ে আছে, প্রথম প্রথম একটু খারাপ লাগবো, পরে ঠিক হয়ে যাইব। অনুর এখন আরও কান্না পাচ্ছে। গার্ড ওকে বুঝিয়ে শুনিয়ে উপরে পাঠিয়ে দিল। নিজের রুমে এসে দেখল ওর রুমমেট খাচ্ছে। অনু ঘড়ি দেখল, সকাল 11টা বাজে, নাস্তা করছে বোধহয়। অনুর চোখের পাপড়ি তখনও ভিজে আছে। অনু গিয়ে নিজের বিছানায় বসল। এই হোস্টেলে যারা থাকে সবাই একই ভার্সিটির, কিন্তু এই মেয়েটাকে অনু চেনে না, চেনার কথাও নয় অবশ্য। এত বড় ক্যাম্পাস, এতগুলো ব্যাচ, এত স্টুডেন্টস, সবাইকে তো আর চেনে রাখা সম্ভব না। অনু বসার পর দেখল মেয়েটা পেয়ারা খাচ্ছে। অনুকে দেখে মেয়েটি এগিয়ে এলো, ওর পাশে বসে বাটি এগিয়ে দিয়ে বলল, হাই, আমি শাপলা, নাও পেয়ারা খাও। থ্যাংক ইউ, আমি এখন কিছু খাবো না। তোমার নাম কি? অনিন্দিতা। অনেক বড় নাম। অনু বলে রাখতে পারো। ওকে, কোন ইয়ারে আছো? ফার্স্ট ইয়ার, 3rd সেমিস্টার। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। শাপলা এবার জিভায় কামড় দিয়ে বলল, উপস, সরি আপু, আপনি তো আমার সিনিয়র। আমিও ইংলিশ ডিপার্টমেন্টে, কিন্তু আমি মাত্র 1st সেমিস্টারে আছি। ভেবেছিলাম একই ব্যাচের কেউ হয়তো উঠবে। সরি আপু, কিছু মনে করবেন না। ইটস ওকে, আমাকে তুমি করেই বলতে পারো, সমস্যা নেই। থ্যাংক ইউ। একটা কথা বলবো? অনু ব্যাগ থেকে কাপড় বের করল গোছানোর জন্য, সঙ্গে শাপলাকে জবাব দিল, বলো। তুমি কি কান্না করেছো? অনু থমকালো, মলিন হেসে বলল, কেন? তোমার চোখ দেখে মনে হচ্ছে বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, তাই না? এটাই কি স্বাভাবিক না? না, সবার জন্য হয়তো না। কেন?
আমার সাথে এমন হয়নি তো, তাই উল্টো আমি খুশি হয়ে গিয়েছিলাম হোস্টেলে এসেই। কেন? শাপলা দীর্ঘশ্বাস নিয়ে বলল, পুরো গল্প অন্য একদিন বলবো আপু, এখন রেডি হব, ক্লাস আছে। শুধু এইটুকু বলি, আমার বাবা নেই, সৎমা ঘরে। কেমন থাকা যায় তাহলে বলো? বড় একটা ভাই আছে, ভাবিকে নিয়ে ঢাকায় থাকে। ভাবিরও চোখের বিষ আমি। সৎ ভাই বোনও কেউ দেখতে পারে না আমাকে, তাই আমার ভাইয়াই আমাকে হোস্টেলে এনে রেখেছে। সব খরচ ভাইয়াই দিচ্ছে, ভাবিকে না জানিয়ে। ইন্টারেস্টিং না? অনু কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এত কষ্টের কথাগুলো মেয়েটা এমন হেসে হেসে কি করে বলছে? শাপলা চুল বাঁধতে বাঁধতে কথাগুলো বলছিল। এবার ঘড়ি হাতে পড়ে বলল, আসি আপু। শাপলা? অনু এগিয়ে গিয়ে শাপলাকে জড়িয়ে ধরল। শাপলা ভীষণ অবাক হয়েছে। অনু বলল, তুমি ভীষণ স্ট্রং, এমনই থেকো। শাপলার চোখে পানি টলমল করছে। এরকম আহ্লাদ, সান্ত্বনা, সরলতা শাপলা বহু বছর কারো থেকে পায়নি। কেউ একটু বুকে জড়িয়ে নেয়নি ওকে বাবা মারা যাওয়ার পর। অনু ওকে ছেড়ে দেওয়ার পর চোখে পানি দেখেও কিছু বলল না। মৃদু হেসে বলল, ক্লাস শেষ করে এসে সন্ধ্যায় দেখা হচ্ছে। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে রায়ান নিচে নামল। রোমিওকে দেখল এক কোণায় চুপ করে বসে আছে। সাধারণত খুব লাফালাফি করে, এদিক সেদিক হাঁটে, আজ একদম নিঝুম। কিন্তু কেন? অনুর জন্য? রায়ানের এত বিরক্ত লাগছিল সবকিছু। সে রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে গিয়েও দেখল তার কিছু ভালো লাগছে না। সব জায়গায় অনুর কথা মনে পড়ছে। বারবার অনুশোচনা হচ্ছে। মনে হচ্ছে অনুর এভাবে বাড়ি ছাড়ার পেছনে একমাত্র সেই দায়ী। কিন্তু সে তো আর অনুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেনি, শুধু বলেছিল ওর থেকে দূরে দূরে থাকতে। আর অনু কি না? জাস্ট ভাবতে পারছে না রায়ান কিছু। ইচ্ছে করে ওকে এমন অনুশোচনায় ফেলে গিয়েছে অনু। বেয়াদবনি একটা। অনু পুরোদমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। মন খারাপ হলে কেঁদে নিচ্ছিল, এরপর আবার নিজের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছিল। সেই সঙ্গে সে খুব অদ্ভুত অদ্ভুত অজানা গল্প জানতে পারছিল। প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর যখন সে বের হয় ক্যাম্পাস থেকে, তখন দেখে আয়ান ওর জন্য দাঁড়িয়ে আছে, হাতে জুস, চকলেট আরও নানান খাবার। অনুকে না দেখে ওর ভালো লাগে না, তাই প্রতিদিন এসে এক পলক দেখে যায়। সন্ধ্যায় তমাল আসে, অনুকে বাইরে নিয়ে যায় খেতে। দুই ভাই বোন কিছুক্ষণ সময় কাটায়। তমাল প্রতিবার ওকে বোঝায় বাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু অনু যেন তখন অবুঝ হয়ে যায়। এই বিষয়ে কোনো কথাই বলে না। বেশ কয়েকদিন তমাল ভাইয়ার সাথে রিয়াদ ভাইও এসেছিল অনুর সাথে দেখা করতে। সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছিল অন্য একটি। একদিন অনু পড়ছিল, তখন শাপলা এসে বলল, আপু, আমি একটা জিনিস নোটিস করলাম। কি? একটা লোক প্রতিদিন আমাদের জানালা বরাবর দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকদিন ধরেই দেখছি বিষয়টা। নালিশ করব কি? অনু কৌতূহলবশত জানালার কাছে এসে দাঁড়ালো। এত দূর থেকেও নিজের বাবাকে চিনতে কষ্ট হলো না অনুর। রাত 11টা বাজে, আর বাবা ওর হোস্টেলের সামনে। কান্না গলায় দলা পাকিয়ে যাচ্ছে। অনু জিজ্ঞেস করল, কতদিন ধরে নোটিস করেছো শাপলা? আজ নিয়ে 5 দিন। কতক্ষণ থাকে জানো? তাও তো 12টা পর্যন্ত হবে। অনু এবার কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, উনি আমার বাবা শাপলা। শাপলা ভীষণ অবাক হলো। কাঁদতে কাঁদতে এলোমেলো পা ফেলে অনু দোতলা থেকে নিচে নামল। এত রাতে বাইরে যাওয়ার অনুমতি নেই। রাত 8টার মধ্যে সবাইকে হোস্টেলে থাকতে হয়, এরপর গেট বন্ধ করে দেওয়া হয়। অনু গেটের কাছে এসে চিৎকার করে ডাকল, আব্বু। আলমগীর চৌধুরী ছুটে গেলেন গেটের কাছে। লোহার গেটের ফাঁকা দিয়ে মেয়ের হাত ধরে বললেন, এত রাতে তুমি নিচে নেমেছো কেন মা? কি হয়েছে তোমার? গার্ড অনুকে চিনতে পেরেছিলেন। আলমগীর চৌধুরীকেও তিনি চেনেন, তাই তিনি সেদিন গেট খুলে দিয়েছিলেন। আলমগীর চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, বারবার জিজ্ঞেস করছিলেন কি হয়েছে। ততক্ষণে শাপলাও নিচে নেমে এসেছিল। ওকে দেখে আলমগীর চৌধুরী জিজ্ঞেস করেছিলেন, তুমি শাপলা না মা, ওর রুমমেট? জি আঙ্কেল। ওর কি হয়েছে জানো? এভাবে কাঁদছে কেন? আমি আপুকে বললাম, কিছুদিন ধরে আপনাকে দেখছি আপনি আমাদের জানালা বরাবর দাঁড়িয়ে থাকেন। পরে আপু জানালা দিয়ে আপনাকে দেখতে পায়। আমি জানতাম না যে আপনি আপুর আব্বু। পরে আপু কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। ধুর বোকা মেয়ে, এখানে কাঁদার কি আছে? অনু কাঁদতে কাঁদতেই বলল, তুমি কেন এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকো আব্বু? কি করব, বাড়িতে গিয়ে দেখি তুমি নেই, মনটা খুব খারাপ লাগে, তাই এখানে এসে দাঁড়িয়ে থাকি। তোমায় আসতে বলি না, যদি তুমি রাগ করো প্রতিদিন আসি বলে, তাই দূর থেকে তোমায় অনুভব করি। আমার মেয়েটা মাত্র একটুখানি দূরে আমার থেকে। অনু বাবাকে জড়িয়ে ধরে বলল,
তুমি এইভাবে আর দাঁড়িয়ে থাকবে না, প্রতিদিন আসবে, তুমি এসে আমার সঙ্গে দেখা করে যাবে। ভাইয়ারাও তো আসে, আমি কি দেখা করি না বলো? তমাল, আয়ান প্রতিদিন আসে? হ্যাঁ। কি বদমাইশ দুটো, আর বাড়িতে এমন ভাব ধরে যে তোমাকে সহ্যই করতে পারে না। অনু এবার হেসে ফেলল, বলল,